নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার মেডিকেল লাইভ অনুষ্ঠানে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল যাদের রয়েছে, আয়ুর্বেদ মানেই যাদের কথা আমাদের মনে প্রাণে ভেসে ওঠে, তারা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এক নামে এক ডাকে সবাই চেনেন এখন। এত বছরের প্রতিষ্ঠান, এত বছর টিভি প্রোগ্রাম করছি আমরা গর্বের সাথে। আমরা ডাক্তারবাবুদের পাই, আমরা ধন্য। এত অক্লান্ত পরিশ্রম, এত চেম্বার, এত পেশেন্ট ভিজিট, পেশেন্টরা আসেন, তাদের কথা শোনেন, তাদের বুঝে ডাক্তারবাবুরা ওষুধ দেন আয়ুর্বেদের, এবং আমাদের থেরাপি রয়েছে, বিভিন্ন পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ এসে এগুলো নিচ্ছেন। থাকা খাওয়ার ব্যবস্থা আছে মধ্যমগ্রাম, আমাদের অনেক জায়গায় এই পঞ্চকর্মা ট্রিটমেন্ট এসে থেকে আপনারা যাতে ট্রিটমেন্ট নিতে পারেন সে ব্যবস্থা আছে। যোগা থেরাপি আছে, প্রাণায়াম, মেডিটেশন, এভরিথিং ইনক্লুডেড অ্যাপার্ট ফ্রম মেডিসিন। আমরা ইনটেক করি মেডিসিন আয়ুর্বেদ, এবং তার পাশাপাশি আরও কি কি দরকার, কি কি আমাদের দ্রুত আরোগ্য লাভ করে দেবে সেই দিকটাও কিন্তু ডাক্তারবাবুরা মাথায় রাখেন। গ্রুপ অফ ডক্টরস রয়েছেন, ডিসকাস করে নেন ক্রিটিক্যাল পেশেন্ট এলে, সব ডাক্তাররা একসাথে বসে বোর্ড মিটিং করে। তাই এত সুনাম আর এত মানুষ উপকৃত। আপনারা ফোনে লাইভে চলে আসবেন, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে আপনাদের জন্য। সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম থাকে, ফেসবুক, ইউটিউব, আমাদের টিভি চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম আপনারা দেখছেন। আর হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য খোলা 9830235527 অথবা 37। আপনাদের জন্য এই দুটো নাম্বার কিন্তু খোলা। আপনারা জানেন ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছে সব রকম ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয়, সব রকমের অসুখ বিসুখ নিয়ে তারা কাজ করছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন। তাই পেশেন্টরাও এখন বুঝেছেন, অনেক দূর দূর থেকে মানুষ আসেন। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, লাইভে আসবেন। চেম্বারগুলো আমি বলে দেবো অনুষ্ঠান চলাকালীন। আজকেও ডাক্তারবাবু উপস্থিত, সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, মেডিকেল শোতে, আয়ুর্বেদিক অনুষ্ঠানে ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত। নমস্কার। আজকে ব্যথা নিয়ে আলোচনা শুরু করব। ডক্টর ভাদুরী, অনেক মানুষ ব্যথা যন্ত্রণায় কষ্ট পান, অল্প বয়স থেকেই দেখি ব্যথা, 30-এর পর থেকেই অনেকে বলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। আজকাল সব আইটিতে বা ম্যাক্সিমাম কাজ ল্যাপটপে, মোবাইলে বসে বসে করছেন। একটা চাপ তো পড়ছেই, মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস, এবং ব্যথা যন্ত্রণাও বাড়ছে কিন্তু ঘাড়ে, কাঁধে, তারপর পিঠে, তারপর কোমরে, পায়ে, হাঁটুতে। কেন হয়, কত রকমের এই ব্যথা, সব ডিটেলসে আলোচনা করব। আপনারাও চলে আসুন। ডক্টর ভাদুরী, প্রথমে একটু শুরু করি আমরা ঘাড়ে ব্যথা দিয়ে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা বলে শুরু করছি। আজকে আমাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, একটু আগে আমি একটা চেম্বারে পেশেন্ট দেখলাম একজন। ঠিক আছে, সেই পেশেন্ট ভদ্রমহিলা এলেন, আস্তে আস্তে কষ্ট করে করে চেম্বারে ঢুকলেন। এবার উনি বললেন, আমার মানে সমস্যার লিস্টটা অনেক বড়, আপনি কি শুনবেন? আমি বললাম অবশ্যই শুনবো। এবার উনি অনেকগুলো রোগের কথা বললেন, ওনার রোগ হয়েছে। তার মধ্যে দেখুন লিভারের সমস্যা আছে, পায়ের ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। তারপরে উনি বললেন যে ওনার থাইরয়েড বেড়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, ওনার বয়স 65, অনেকগুলো সমস্যা, ওজন বেড়ে গেছে। এই সমস্যাগুলো নিয়ে উনি আমার সাথে আলোচনা করছিলেন। করতে করতে বললেন, আমি বললাম দেখুন আপনার অনেকগুলো সমস্যা, তার মধ্যে সবচেয়ে কষ্ট আপনি এখন কোনটা থেকে পাচ্ছেন, বা আপনার কাছে সবচেয়ে প্রায়োরিটি কি, কোনটাকে আপনি সবচেয়ে আগে চিকিৎসা করাতে চাইছেন? কারণ দেখুন সবগুলো তো একসাথে ওইভাবে করালে আপনি নিজে পাজলড হয়ে যাবেন। তাহলে বলুন আপনার কাছে সবচেয়ে সমস্যা কোনটা হয়ে দাঁড়িয়েছে এখন? উনি বললেন, ডাক্তারবাবু আমার দুটো সমস্যা সবচেয়ে বেশি আমার কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে মোটা হয়ে যাওয়াটা এবং ব্যথাটা। দেখুন ওনারও প্রায়োরিটি হয়ে গেল কি, ব্যথা। এবং আমি ওনাকে বোঝালাম, এই যে আপনার যে বেশি ব্যথা হয়ে যাওয়ার সাথে আপনার ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু একটা রিলেশন আছে। তাই ওনাকে যখন আমি প্রেসক্রিপশন করলাম, কিছু টেস্ট দিলাম, এবং তার সাথে সাথে ওষুধ যা দিলাম, তাতে ওনার যাতে ব্যথার কারণটা, ব্যথার উৎসটা আমি বুঝে তারপর তাকে ওষুধ দিলাম, যাতে সেই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকে। যেমন ওনার ব্যথা রয়েছে, তারপরে হাঁটতে গেলে হাঁটে কড়কড় করে আওয়াজ হচ্ছে, এই সমস্যাগুলো যাতে কমে যায়। ওনার কাছে প্রায়োরিটি কিন্তু এই ব্যথা। কারণ ব্যথা যার হয় সে বোঝে কতটা কষ্টকর এবং কতটা মানে অসহ্য হয়ে যায় সেই ব্যক্তি, যার হয় শুধু সেই বুঝতে পারে।
আমরা দেখবেন সাধারণ একটা কোথাও আঘাত লাগলেই কতটা কষ্ট পাই, ব্যথায় যন্ত্রণায় আমাদের কয়েকটা দিন ভুগতে হয়, কষ্ট হয়। এবার যার ধরুন অস্টিও আর্থারাইটিসের মতো ব্যথার সমস্যা হয়েছে বা সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়েছে, লাম্বার স্পন্ডেলোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে ব্যথাটা তাহলে কতটা মানে অতিরিক্ত মাত্রায় হচ্ছে বুঝতে হবে, তাদের কষ্টটা তাহলে কত বেশি। তাই আজকে যে আমরা প্রোগ্রাম করছি এখানে ব্যথা নিয়ে আলোচনা করব, যেটা সার্ভাইকাল স্পন্ডেলোসিস বললেন উনি, আমি সেইটা নিয়ে প্রথমেই বলছি যে দেখুন ঘাড়ের যন্ত্রণা, এই ঘাড়ের যন্ত্রণা আমাদের প্রথমে দেখা যায় মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে ঘাড়ের ব্যথা হয়, আমরা হয়তো পেন কিলার খেলাম, আস্তে আস্তে আবার ওটা কমে গেল, আবার কিছুদিন পর আবার হলো। এগুলো রিপিটেডলি হওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যে একভাবে কাজ করে যাচ্ছি, হয়তো সামনের দিকে ঝুঁকে কাজ করছি, সেই কাজ করতে গিয়ে আমাদের ঘাড়ের যে বক্রতাটা, কার্ভটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেমন থাকা উচিত তেমন থাকছে না। এবং দীর্ঘদিন এটা হতে 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 একটা টাইমে বক্রতাটা চেঞ্জ হয়ে যায়, কার্ভটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই ব্যথাটা পার্মানেন্টলি থাকা শুরু হয়। কারণ এটাই যে আমাদের নার্ভের উপরে চাপ পড়ে, ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আসে এবং ব্যথার আমরা অনুভব করতে পারি। এবার এটা হলো শুধু ব্যথা। এবার সার্ভাইকাল স্পন্ডেলোসিস থেকে যখন সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়ে যায়, মানে দুটো জিনিস একই কিন্তু তার স্টেটটা আলাদা। আইটিস যখন হয়ে যাচ্ছে তার মানে ওটা আরো সিভিয়ার হচ্ছে। সেই সময় কি হয়, আমাদের ঘাড়ের যন্ত্রণার সাথে সাথে দেখবেন জায়গাটা ইনফ্লেমেশন হবে, ফুলে ওঠে ঘাড়টা, তারপরে দেখবেন ঘাড়ের ওখানে গরম হয়ে থাকছে, রেগুলার দেখবেন গরম হয়ে থাকছে, এবং তার সাথে সাথে দেখবেন যে ব্যথা তো থাকছেই। এই যে ইনফ্লেমেশন, গরম হয়ে থাকা, ফুলে ওঠা এবং ব্যথা, এগুলো সব নিয়ে কিন্তু আমরা বলছি সার্ভাইকাল স্পন্ডেলাইটিস। এই সময়টা কি হয় অ্যাকচুয়ালি, আমাদের হাড় দুর্বল যত হবে বা কমজোরি হতে থাকে এবং দিনের পর দিন আমরা যদি সেইভাবে উল্টো দিক দিয়ে আমরা কাজ করতে থাকি, মানে ঘাড় নিচু করে কাজ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ঘাড়ের ওপর চাপ পড়তে পড়তে একটা টাইমে দেখা যায় ঘাড়ের ক্ষয় হচ্ছে, হাড় যেটাকে ইরোশন বলা হয়। এবং ক্ষয় হওয়ার সাথে সাথে কি হবে, যে আমাদের দুটো হাড়ের মধ্যে যে জয়েন্টসটা, সেই জয়েন্টসটা তো কমে যায়, তখন চাপ এতটাই পড়ে যে আমাদের অনেক সময় বমি পর্যন্ত পেয়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, মাথা ঘুরিয়ে যেন ফেলে দিচ্ছে, বিছানায় শুয়ে পড়তে হচ্ছে এবং মনে হয় সারা পৃথিবী ঘুরছে, এবং অনেক সময় গা গুলিয়ে ওঠে ব্যাপারটায়। এরকম কিন্তু আমরা দেখতে পাই। এর থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে। বাঁচতে হলে প্রথম থেকে আমাদের যত্ন নিতে হবে, প্রথম থেকে আসন ব্যায়ামের মধ্যে থাকতে হবে, এবং যখন দেখবো যে এই রোগটা আমার অল্প হয়ে গেছে, যদি তখন দেরি করে বুঝতে পারি, তাহলে আমার কি করতে হবে, অবশ্যই এনবিপিতে ফোনে একবার যোগাযোগ করে আমাদেরকে এসে দেখাতে হবে। ট্রিটমেন্ট আছে, সময় থাকতে ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সুস্থ হয়ে যেতে পারেন। এই যে সিমটমস গুলো আমি অনেকের ক্ষেত্রে শুনেছি, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখুন 9830235527 অথবা 37, আমাদের এনবিপি উনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম্বার 9830235527 অথবা 37। আচ্ছা কলকাতায় কোথায় কোথায় চেম্বার আমি চট করে একটু বলে দিই। ল্যান্সডাউনে চেম্বার আছে, এবং অবশ্যই খিদিরপুরে চেম্বার আছে, হাতিবাগানে চেম্বার আছে, আমতলাতে চেম্বার আছে এবং মধ্যমগ্রামে চেম্বার আছে। আর হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে আমাদের চেম্বার আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। সর্বত্র চেম্বার ক্লিনিক আছে, আপনারা একটু হেল্পলাইনে ফোন করলে আপনার কাছাকাছি কোথায় চেম্বার সেটা জেনে নেবেন। কেউ একজন ফোনে আছেন অনেকক্ষণ, একটু এবার নিয়ে নিই, একে একে ফোনগুলো নেওয়া শুরু করে দিয়েছি, লাইভ প্রোগ্রাম যেহেতু। ডক্টর ভাদুরী নিশ্চয়ই সুপরামর্শ দেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কি হয়েছে বলুন জোরে। মায়ের কি বেড়েছে? হ্যাঁ বাবার কি হয়েছে? পায়ে ব্যথা? বাবার বয়স কত? বাবার বয়স কত এখন? 63। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। কোথায় থাকেন আপনি? কোথা থেকে ফোন করলেন? বনগা। আচ্ছা, কথা খুব
খুব অস্পষ্ট। ঠিক আছে, আপনার ভয়েস গুলো ভালো করে শোনা গেল না, তবু যতটুকু আমরা বুঝলাম সেই হিসাবেই বলছি। বাবার যে আপনার সমস্যাটা হচ্ছে পায়ের, প্রথম কথা বাবার বয়স 63 বছর বয়স হয়ে গেছে। বয়স যত বাড়ে মানুষের কি হয় যে বোন ডেনসিটিটা কমতে থাকে, হাড়ের যে ঘনত্বটা সেটা কমতে থাকে। যখন হাড়ের ঘনত্ব কমতে থাকে তখন কিন্তু হাড় দুর্বল হয়। হাড় যত দুর্বল হতে থাকে তখন যত ঘষা খাবে হাড়ে হাড়ে তত কিন্তু হাড় ক্ষয় হবে, এবং দেখা যায় যে তখন অস্টিও আর্থারাইটিস হয়েছে। অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস এগুলো কিন্তু বয়সজনিত কারণেই মেইনলি হয়। ঠিক আছে, এবং যার যদি কারো চেহারা ভারী থাকে সেক্ষেত্রে ক্ষতিটা আরো বেশি হয় এবং বেশি তাড়াতাড়ি দেখা যায় যে হাড় ক্ষয়ে যাচ্ছে। তো এর থেকে উপায় কি? মডার্ন মেডিসিনে কি হবে, এখানে বলবেন যে হাড় ক্ষয় হচ্ছে, তার মানে একটা স্টেজের পর বলবে যে এটা অপারেশন করতে হবে, নি রিপ্লেসমেন্ট করতে হবে। কিন্তু নি রিপ্লেসমেন্ট হলেও অনেক সময় দেখা যায় যে সেটা সফলতা পায় না, কারণ দেখা যায় যে তার যা প্রবলেমগুলো সেটা কিছুটা কমলেও পুরোটা হয়তো সারেনি। তো আমি একটা কথাই বলবো যে সব প্যাথিরই তার নিজস্বতা আছে একটা, তো আয়ুর্বেদেরও কিন্তু একটা নিজস্বতা রয়েছে। আয়ুর্বেদেও কিন্তু এই ক্ষয়ের জনিত যে কারণটা সেটাকে কিন্তু রিভার্স করার ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমরা করি পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। এই যে কি হচ্ছে যে সাইনোভিয়াল ফ্লুইড, হাড়ের মাঝখানে যে ফ্লুইডটা থাকে জয়েন্টে, হাঁটুর জায়গায়, তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা যেটা কমে যেতে থাকে সেটা আমাদের পঞ্চকর্মা কিছু পদ্ধতি আছে, সেটা করলে আস্তে আস্তে ওটাকে রিজেনারেট হতে সাহায্য করে, ওটা হতে সাহায্য করে, বুস্ট করে। তো সেটা আছে, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্টিফনেস কমায়, এই সবগুলো কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপির দ্বারা সম্ভব। তাই যাদের এই সমস্যাগুলো ভুগছেন, আপনার বাবাকেও আমাদের কাছে নিয়ে আসুন, আমাদের ক্লিনিকে নিয়ে আসুন, আনলে আমরা এই ওনাকে দেখে ট্রিটমেন্ট সাজেস্ট করব এবং পঞ্চকর্মা থেরাপিও দেব, যাতে উনার রিকভারিটা তাড়াতাড়ি হয়, প্রবলেমটা তাড়াতাড়ি কমে যায়। কেউ আরেকজন আছেন। হ্যালো হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বলছি কোন্নগর থেকে বলছি। কোন্নগর থেকে বলুন। হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা, আপনাদের সবাই ডাক্তার শুভ সন্ধ্যা জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ বলুন। কাকলি সেন। হ্যাঁ বলুন। ভীষণ পায়ে ব্যথা, মানে এত পায়ে ব্যথা, মাঝে মাঝে পেনকিলার খাচ্ছি, তা সত্ত্বেও একদিন যেতে না যেতে আবার আরেকদিন পায়ে ব্যথা শুরু হয়। হ্যাঁ, পাটা মানে আমি যতটুকু পারি এক্সারসাইজ করি, কিন্তু পায়ের ব্যথা একদম যায় না, মানে হাঁটতে টাটতে অসুবিধে লাগে। হ্যাঁ, দোকানটা ফিলিং করতে, কিন্তু তারপরে আবার একটা ওষুধই ছিল, আমি ওটাকে পায়ে অ্যাপ্লাই করেছি, কিন্তু আবার অ্যালার্জির জন্য তো দিতে পারছি না। এখন ডাক্তার কাছে অ্যাডভাইস নেবো, এদিকে কি আছে যে পায়ের ব্যথাটা একদম আমার কিভাবে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বলেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, পায়ের ব্যথা আয়ুর্বেদ মতে যদি কমপ্লিটলি সারাতে হয়, প্রথম কথা আমাদের কাছে আসতে হবে, এসে দেখাতে হবে। আমাদের এখানে ওষুধের পাশাপাশি উইদাউট অপারেশন, একদম উইদাউট অপারেশন, কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই। হ্যাঁ, ওরকম কোনো কাটা ছেঁড়ার কিছুই ব্যাপার নেই। এখানে আসবেন, আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি বিভিন্ন ধরনের তার টেকনিক আছে, বিভিন্ন তার পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাকে এই সমস্যা থেকে বের করে আনা যাবে। ঠিক আছে, তার মানে আপনি এটার থেকে সুস্থ হয়ে যেতে পারবেন। একটাই কথা বলবো যে আপনি যে পেইন কিলার খাচ্ছেন, পেইন কিলার কিন্তু আপনার লিভার এবং কিডনিকে ড্যামেজ করবে। যারা বেশি পেইন কিলার খান, আরেকটা ঘটনা এর মধ্যেই আমি বলছি যে আমারই পরিচিত একজনের তার কোমরে ব্যথা হয়েছিল, কোমরে ব্যথার পরে সে নিজে থেকেই একটা ওষুধ কিনে খেয়ে নিয়েছে কোমরে ব্যথাটা কমানোর জন্য, কিন্তু দেখা গেছে সেই ওষুধটা রিঅ্যাকশন হয়ে গেছে। জেনারেলি সব ওষুধে হয় না, কিন্তু সেই ব্যথার ওষুধটা ছিল, রিঅ্যাকশন হয়ে কি হচ্ছে, তার অ্যালার্জিক রিঅ্যাকশন বেড়ে গেছে, সারা শরীরে চাকা চাকা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই চাকা চাকা উঠে গেছে, তারপরে গাল ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, নাক ফুলে গেছে, সারা শরীর আস্তে আস্তে ফোলা শুরু করেছে অল্প সময়ের মধ্যে। এগুলো তো ঠিক আছে, তাও চুল করছে খুব বেশি। তার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়েছে, ব্রিদিং প্রবলেম, মানে নিঃশ্বাসের কষ্ট, মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতেই পারছে না, যা মনে হচ্ছে যেন নাকটাকে কেউ টিপে রেখে দিয়েছে। সে বললেন ইমার্জেন্সির জন্য তখন
উনি হসপিটালে গেছেন, কাছাকাছি হসপিটাল ছিল, এটা ব্যাঙ্গালোরের ঘটনা বলছি, গতকালকের ঘটনা, এটা আমাদেরই এক রিলেটিভের হয়েছে। এইবার ওখানে গিয়ে ইনস্ট্যান্ট কিছু ইনজেকশন দেওয়া হয়েছে, ডাক্তারবাবুরা দিয়েছেন, দেওয়ার পর অ্যালার্জিক টেন্ডেন্সিটা কমেছে, কিন্তু প্রচন্ড ড্রাউজি। আজকেও তার সাথে যখন কথা বলেছি তার কিন্তু ড্রাউজিনেস কাটেনি। আমি এটাই বলতে চাইছি যে এক একটা মেডিসিনের, এই মডার্ন মেডিসিনের বিশাল সাইড এফেক্ট রয়েছে। এটা নিজে থেকে ডাক্তারি কেউ করবেন না। আর ডাক্তারবাবু একবার কোনো কারণে হয়তো আপনাকে লিখে দিয়েছে, সেটা লাইফ টাইম নিজে নিজে খাওয়া শুরু করবেন না। অনেকে এতটা মানে ওষুধ খেয়ে ফেলে। ব্যথার ওষুধ তো আছেই, ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, এগুলো তো কমন। আর তার সাথে সাথে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, নিজেরাই ডাক্তার, ঠিক আছে। কিন্তু এর যে কোনটার যে কিরকম সাইড এফেক্ট হতে পারে, কখন যে কার হয়ে যাবে, কিন্তু কেউ জানে না। প্রথমেই চট করে ওষুধ খাওয়া উচিত না, একদম। আর প্রথমেই কেন আপনি চট করে ওষুধ খাচ্ছেন, আগে দেখুন জিনিসটা কি হয়েছে। আপনার পেটের গন্ডগোল হয়েছে, একদম রুটে গিয়ে সারাতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনার ধরুন পেটের গন্ডগোল হলো, চট করে ওষুধ খেয়ে ওটাকে বন্ধ করে দিলেন, আপনার খারাপ যে মলটা যেটা বেরাচ্ছিল সেটা কিন্তু পেটেই রয়ে গেল। ওখান থেকে আবার গ্যাস তৈরি হবে, ফার্মেন্টেশন হবে, এবং দেখা যাবে আপনার পেটের সমস্যা আরো বেড়ে যাচ্ছে, যেটা আম তৈরি হয় এইভাবে মানুষের। আগে খারাপটাকে বেরিয়ে যেতে দিন। ধরুন আপনার একটা ধরুন ড্রামের মধ্যে জল রয়েছে, একটা সেখানে ধরুন খারাপ জল রয়েছে। এবার আপনি খারাপ জলটাকে যদি পুরোটা পাইপ কল খুলে বের করে না দেন, তাহলে যদি ওপর থেকে আপনি ঢেলেই যান জল, সেই জলটাকে আপনি পরিষ্কার যত পিওর জলই ঢালুন না কেন, ও কন্টামিনেটেডই হবে, খারাপ জলই হয়ে যাবে, তাই না? তাহলে আগে খারাপটা বেরোতে দিন। অনেকে আবার কি করে, পেটের গন্ডগোলের সময় অনেকের বমি হচ্ছে, একবার দুবার বমি হতে হতে সাথে সাথে কি করছে, বমির ওষুধ খেয়ে নিচ্ছে। মারাত্মক ডেঞ্জারাস এই ব্যাপারটা। অনেক সময় এতে কিন্তু অনেকের কিন্তু মানে হার্ট অ্যাটাকের মতো কিন্তু কন্ডিশন চলে যায়, যখন দেখা যায় যে ভেতরে ওই প্রবলেমটা রয়ে গেছে। নিজে থেকে এগুলো করবেন না। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে নিয়ারেস্ট ডাক্তারবাবুদের কাছে গিয়ে দেখান, জেনারেল হসপিটালে গিয়ে দেখান, কিন্তু নিজে ডাক্তারি করবেন না। বলবো সুস্থ থাকার জন্য, সারা জীবন যদি আপনি সুস্থভাবে নিরোগভাবে থাকতে চান, তাহলে একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। সেই লাইফস্টাইল কিন্তু আয়ুর্বেদের ওপরে বেস করে করাটাই সবচেয়ে শ্রেয়। কারণ আয়ুর্বেদ হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। এখন থেকে 5,000 বছর আগেও কিন্তু আয়ুর্বেদের প্রচলন ছিল। তখন মানুষরা কিন্তু অনেক বেশি সুস্থ ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল, এবং তাদের দীর্ঘায়ু ছিল। কেন দেখুন না, সে সময়কার রাজা মহারাজাদের কথা ভেবে দেখুন, তারা কতটা শক্তিশালী ছিল, কত বড় বড় তরোয়ার, ঘোড়ার পিঠে বসে এক হাত দিয়ে তারা যুদ্ধ করছে, তাদের শক্তি কত বেশি ছিল, তাদের ক্ষমতা কত বেশি ছিল। সে সময় কিন্তু মডার্ন মেডিসিন আসেনি, সে সময় কিন্তু আয়ুর্বেদ ছিল। রাজবৈদ্য বলে একটা কথা ছিল সে সময়। সে রাজবৈদ্য হচ্ছে রাজার ডাক্তারবাবু। তিনি কিন্তু বিভিন্ন হার্বস থেকে ওষুধ তৈরি করে কিন্তু তখন সেই রোগের চিকিৎসা করতেন। এটাই হচ্ছে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ তখন যেমন পাওয়ারফুল ছিল, এখনো পাওয়ারফুল। গাছ কথা বলে, গাছ কোনোদিন মিথ্যে হতে পারে না, হার্বস কোনোদিন মিথ্যে হতে পারে না। তাই প্রকৃতিকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আয়ুর্বেদ নিয়েই আপনার চলতে হবে, এবং একটা সুন্দর লাইফস্টাইল আপনি মেনটেন করলে, তাহলে দেখবেন যে প্রবলেমগুলো এতদিন আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে, এবং তার পাশাপাশি যে প্রবলেমগুলো আসার চান্সেস ছিল সেগুলো আসবে না। আপনারা আসুন, যে কোনো সমস্যা নিয়ে আমাদের এনবিপি আয়ুর্বেদাতে আসুন, এখানে ডাক্তারবাবুদের দেখান, ট্রিটমেন্ট করুন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাহ, আমরা ব্যথা নিয়ে কথা বলছি, আরেকজন কেউ আছেন ফোনে, একটু দেখে নিয়ে এবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বারুইপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, মানে ওই ব্যথার ব্যাপারে আমার মায়ের না কোমরে প্রচন্ড ব্যথা। আচ্ছা। মানে হাঁটা করতে প্রবলেম হয়, সিঁড়িতে ওঠানামা করতে প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, বয়স কত মায়ের? এই 65 প্লাস। 65 প্লাস। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন এটাতে? মানে এটা একবার হয়েছিল, অনেক বছর আগে হয়েছিল, তো কিছু চিকিৎসা করানো হয়েছিল, তা কমে গেছিল, আবার এই রিসেন্ট এই 6-7 মাস ধরে আবার হচ্ছে। মায়ের কি ওজনটা ভারী না পাতলা? মানে নরমাল, খুব ভারীও না খুব পাতলাও না। আচ্ছা, উনি কি এখন বেশি হাঁটা চলার কাজ করেন নাকি বসেই থাকে? না না না, করে না, বাড়িতেই থাকে, বসেই। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। মায়ের যে কন্ডিশনটা হচ্ছে, এগুলো বয়সকালে অস্টিও আর্থারাইটিস হয়, ঠিক আছে? কেন হয়?
হাড় দুর্বল হয়ে যায়, যেটা বলছিলাম হাড়ের ঘনত্বটা কমে যায়। যখনই ঘনত্ব কমবে হাড়ের শক্তি কিন্তু কমতে থাকে। এবার কি হয়, শুরুতে অল্প অল্প ক্ষতি হয়। এবার অল্প ক্ষতি থাকাকালীন মানুষ কি করে, ওই যে ব্যথার ওষুধ অথবা এড়িয়ে যায়, চোখ এড়িয়ে যায়, মানে তাকায় না যে আমার কষ্টটা হচ্ছে, কি হয়েছে অল্প একটু ব্যথা। এটা করতে করতে কি হয়, ক্ষয় হওয়া শুরু হয় হাড়, এবং হাড় যখন ক্ষয় হওয়া শুরু হচ্ছে তখন একটা টাইমের পর খুব তাড়াতাড়ি ক্ষয় হওয়া শুরু হয় এবং ব্যথাটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এখন মায়ের এই সমস্যাটা বেশি হচ্ছে বলে মা আপনাকে হয় বলেছে, আর না হলে মার হাবভাব দেখে আপনি বুঝেছেন, তার জন্যই আপনি ফোনে কথা বলে জানতে চাইছেন। এটা কি করতে হবে, প্রথমে করতে হবে কন্ট্রোল করতে হবে, ব্যথা কমিয়ে না, ব্যথার ওষুধ দিয়ে না, সিমটম কমিয়ে না, ব্যথার যে কারণটা সেটাকে ঠিক করতে হবে এবং সেটা প্রথমে আটকাতে হবে যাতে আর না বেড়ে যায় ব্যথাটা, মানে ব্যথার কারণটা, মানে ক্ষয়ক্ষতিটা যাতে আর বেড়ে যেতে না পারে, তার জন্য চিকিৎসা হবে। সেটা যখন কন্ট্রোল হয়ে গেল আস্তে আস্তে আবার কি হবে, যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা যাতে আস্তে আস্তে ভরাট হয়, রিপেয়ার হয়, তার ট্রিটমেন্ট হবে। এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের সেন্টারে আছে, এনবিপির বিভিন্ন ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনারা জেনে যাবেন এবং কোথায় কোথায় আমাদের চেম্বার হচ্ছে সেগুলো জেনে যাবেন। আপনার কাছাকাছি যে চেম্বারটা আছে সেখানে গিয়ে দেখাবেন। কিছুদিন পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের ওষুধ খেয়ে যে হ্যাঁ আমার পেশেন্ট ইমপ্রুভ করছে, এবং একটা টাইম অবধি ট্রিটমেন্ট করার পর আর আপনার সারা জীবন ওষুধ খেতে হবে না। ঠিক, আরেকজন কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাড়িপুর সোনারপুর একটু দেবো, এবং আমি বাড়িপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, এই ব্যথা সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন বলুন বলুন, ডক্টর মাধুরী আছেন লাইভ প্রোগ্রামে, বলুন কোথায় ব্যথা, কি ব্যথা বলুন। হ্যাঁ বলছি, আমার প্রস্টেটে একটা ব্যথা আছে, ওষুধ খাই। কোথায় ব্যথা? প্রস্টেটে? প্রস্টেটে বয়স কত? বয়সটা কত? 70। প্রস্টেটের ব্যথা আছে, পেচ্ছাপ কি আটকে যায়? না, কোনো আটকায় না, কিছু আটকায় না। আমি প্রস্টেট বাইক করি, পেচ্ছাপটা ঘন ঘন হয়ে গেছে। পেচ্ছাপটা ঘন ঘন? ডাক্তার দেখি। আচ্ছা, হ্যাঁ, তারপর একটু জ্বালা করে, আর কোনো অসুবিধা হয় না, কিন্তু পেটটা যখন কন্ট্রোল করতে পারি না তখন পেটটার সঙ্গে তখন করতেই যায়, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা দেখুন আপনার, হ্যাঁ প্রস্টেটের যে, না বলছি প্রস্টেটের যে সমস্যাটা আপনার জ্বালা করছে পেচ্ছাপ করতে গেলে, তাই তো? এবং ব্যথা আছে, তাই তো? আচ্ছা, আপনার আমি সাইকেল চালাতে ভালো করেছি, একটা চালাই না, না চালানো যাবে না এখন। বামিতে আছে না, আমি রাজনীতি দেখেছি, ওখানে জয়েন্টটা ফুলে আছে। আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন আপনার যে কন্ডিশন, আর কিছুদিন পরেই প্রস্টেট এনলার্জ, আপনার হচ্ছে প্রস্টেটটা এনলার্জ হয়েছে, ঠিক আছে, ফুলে আছে মানে, হ্যাঁ আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনুন। দেখুন আপনার এনলার্জ হয়েছে প্রস্টেট। এবার এখানে কি হয়, অ্যাকচুয়ালি একটা অবস্ট্রাকশন হয় যাতে পেচ্ছাপটা বেরোতে গেলে কষ্ট হয়। অনেকের পেচ্ছাপটা বেরোতে গেলে কি হয়, পুরোটা বেরোয় না, রয়ে যায়, একটুক্ষণ পর আবার পেচ্ছাপ পায়, আবার করলেন। অনেকের কি হয়, পেচ্ছাপটা তীর 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 করে, মানে ফ্লোটা ঠিক থাকে না। আবার অনেকের পেচ্ছাপ করতে গিয়ে জ্বালা হয়, ব্যথা হয় অনেক সময়। যত দিন যাবে এই প্রবলেমগুলো কিন্তু বাড়বে, কারণ বড় যত হবে পেচ্ছাপের নলির ওপরে কিন্তু চাপ পড়বে, প্রস্টেটটা যত বাড়বে। একটা টাইমের পর এমন হবে যে আপনাকে অপারেশন করতে বলা হবে। এবার অপারেশন করলে সাকসেসফুল হবে কোনো গ্যারান্টি থাকে না। তাহলে যদি গ্যারান্টি না থাকে তাহলে আমি কেন কাটাছেঁড়ার দিকে আগে যাব, যদি আমার কাছে অন্য কোনো অল্টারনেটিভ হয়ে থাকে। আমাদের আয়ুর্বেদাতে কিন্তু এই এনবিপিতে শয়ে শয়ে কিন্তু এরকম পুরুষরা এসছে যাদের কিন্তু এই প্রস্টেটের সমস্যা। শুধু এতটুক সমস্যা নয়, আরো বেশি সমস্যা। অনেকের তো ব্লাডও বেরাচ্ছে, সেরকমও কন্ডিশনে এসছে। অনেকে প্রস্টেটের অপারেশন করেছে কিন্তু কমপ্লিট ভালো হয়নি, আবার প্রবলেম দেখা যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই জন্যই তাহলে আমি কি এমন যদি চিকিৎসাটা করাই যেটা আমার কাটাছেঁড়ারও দরকার নেই, কিন্তু যে সমস্যাটা আছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাক এবং সারা জীবন ওষুধও খেতে হবে না। যদি সেটা আপনারা চান তাহলে বলবো যে আপনার কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদায় এসে দেখাতে হবে। এখানে আমরা অনেক কেস পাই যাদের এনলার্জ প্রস্টেট আছে, প্রস্টেট থেকে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে পেচ্ছাপ করতে গেলে, এগুলোও কিন্তু কিওর হয়ে যাবে উইদাউট সার্জারি। ঘাবড়াবেন না, কিন্তু ফেলে রাখবেন না।
দুটো জিনিস, অনেকে আছে কি বেপরোয়া হয়, কি হবে আমার, পরে হলে দেখা যাবে, সেই করতে গিয়ে রোগটাকে আরো বড় করে ফেলে। হয়তো প্রথমে ছোট ছিল, পাত্তা দিল না, গুরুত্ব দিল না, গেল সেটা আস্তে আস্তে খারাপের দিকে চলে গেল, খারাপ রোগের দিকে দাঁড়িয়ে গেল। অনেকের আমরা শুনেছি যে প্রস্টেট ক্যান্সার হয়, আপনারা জানেন। তো সেগুলো যাতে না আসতে পারে, সেই কন্ডিশন অবধি যাতে না পৌঁছতে হয় কোনো মানুষের, তাই বলবো প্রথমেই যে আপনার সমস্যা হচ্ছে, পেচ্ছাপ করতে গিয়ে আপনি ফিল করছেন আপনার কষ্ট হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি চলে আসুন, এসে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করুন। দেখবেন কিছুদিন ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হতে থাকবে। আচ্ছা, আরেকজন কেউ আছেন বোধহয় অপেক্ষায়। হেল্পলাইন নাম্বার সবাই লিখে নিন, কিন্তু ডক্টর ভাদুরী যাকে যেটা বলছেন মাথায় রাখুন, হেল্পলাইনে ফোন করে কাছাকাছি যেখানে একবার দেখিয়ে নিন ক্লিনিক, কলকাতা হোক, হাওড়া হোক বা অন্যান্য জেলায় হোক, আপনারা দেখিয়ে নিতে পারবেন। আমাদের আসাম, ত্রিপুরা বা দিল্লিতে নিয়মিত চেম্বার হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। মায়ের না ঘাট ব্যথা। মায়ের কি হচ্ছে? ঘাড়ে ব্যথা? ঘাড় থেকে শিরদাঁড়া ব্যথা। কত দিন ধরে হচ্ছে? অনেকদিন ধরে। বয়স কত? 75। চিকিৎসা হয়নি এর মধ্যে? না, হচ্ছে। কি কি চিকিৎসা করছেন বলুন, ডিটেলসে বলুন। চিকিৎসা হয়। সুগারের না, ব্যথার চিকিৎসা হচ্ছে? ব্যথার জন্য কিছু হচ্ছে? না। আচ্ছা, আর সুগারের চিকিৎসা করে কি সুগার এখন নরমাল আছে? হ্যাঁ, অল্প একটু বেশি আছে, তাই তো? আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, শুনুন মন দিয়ে। প্রথম কথা যেটা হবে যে দুটো ব্যাপার এখানে আমরা জানতে পারলাম, ব্যথাও আছে, সুগারও আছে। সুগারটাকেও কন্ট্রোল করতে হবে এখন একদম। তার সাথে সাথে যে ঘাড়ের ব্যথাটা আছে সেটাকে কিন্তু ঠিক করতে গেলে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে এসে মেডিসিন নিতে হবে। মেডিসিন ডাক্তার প্রেসক্রাইব করবে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি যেটা ডাক্তার প্রেসক্রাইব করে দেবে সেটা কিন্তু আপনার করাতে হবে। এই পঞ্চকর্মা থেরাপিতে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে। আপনার কিছুদিন একটা থেরাপি সাজেস্ট করা হবে, আমাদের ক্লিনিকে বিভিন্ন জায়গায় রয়েছে পঞ্চকর্মা থেরাপির ব্যবস্থা, সেখানে এসে নিলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমগুলো কমতে থাকবে। কে আছেন বলুন এবার? আরেকজন বোধহয় এসছেন কেউ। হ্যালো। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, আমি মৎস্যন্দপুর থেকে বলছি, ভারতী সরকার। হ্যাঁ বলুন। মানে আমার না কয়েকদিন খুব পেটে মানে খুব প্রবলেম চলছে, হয়তো অনেক সময় পটি হচ্ছে না, অনেক সময় আবার বেশ পটি হচ্ছে। হ্যাঁ, পটি টেন্ডেন্সি থাকে, বাইরে বেরোতে পারি না, ওরকম একটা ফিলিংস হচ্ছে, খেতে ভয় লাগে। আর আমি খুব একটা যে খেতে ভালোবাসি তা না, একদমই খাওয়া কম হয়, বুঝি না, খেতে ইচ্ছে পারি না, তার মধ্যে এরকম পেটে আর পেট ভারী হয়ে যায়, একটু খেলেই না পেটটা ভারী হয়ে যায়। আবার খাওয়ার আগে খালি পেটেও পেট ভালো, আবার এদিকে অ্যাসিডিটি, হ্যাঁ গলা জ্বালা করবে, অ্যাসিডিটি, টক ঢেক উঠবে, এরকম হচ্ছে। তো আমি তো মাঝে মাঝে একটু খেয়ে নিই, খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নিই, হ্যাঁ মাঝে মাঝে ডাইজিনটাও খাই, কিন্তু আমার তো পুরোপুরি কমছে না। না ডাক্তার অ্যাডভাইস করবে নাকি কে জানে, অ্যাডভাইস করলে তো খুবই ভালো হয়। আপনি প্রথমে আমার কথা আমি কি বলছি শুনুন। প্রথম কথা হচ্ছে যে আপনার খাবারের টাইমিংটা কখন? আচ্ছা, আরেকটা প্রবলেম বলবো, আমার দিদি আছে না, আমার দিদি না ভীষণ মানে ওই মাথায় ঘাড়ে পিঠে ব্যথা হচ্ছে। হ্যাঁ, মাথায় ব্যথা হবে, আবার পিঠের দিকেও ব্যথা হবে। কোথায় বাড়ি, কোথায় দিদির বাড়ি কোথায়? আমার দিদি থাকে বেলঘরিয়া। আচ্ছা, তাহলে আপনি মধ্যমগ্রামে ওনাকে নিয়ে আসুন, ঠিক আছে? মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, হ্যাঁ এরকম বলে, ঘাড়েও ব্যথা। আচ্ছা, ওটা তাহলে দেখতে হবে। দেখুন, ব্যথাটা একটা অনেক কারণ, উপসর্গ, অনেক কারণ থাকতে পারে, ওটা জাস্ট মুখের কথায় কিছু বোঝা যায় না কেন হয়। ঠিক আছে, ওনাকে নিয়ে আসুন। আর আপনার যে পেটের সমস্যাগুলো, আপনার খাওয়া দাওয়ার টাইমিংটা কখন? অনিয়ম হয়? হ্যাঁ হ্যাঁ, টাইম তো আমার লাঞ্চ না, লাঞ্চ আমি 2টোর মধ্যে করে দিই, 2 o'clock, কিন্তু নাইট যেটা আমার ডিনার এটা একটু লেট হয়ে যায়। আচ্ছা, না আপনার প্রথমে লাঞ্চটাকে করতে হবে 1টা নাগাদ, ঠিক আছে? 1টার মধ্যে করে নিতে হবে। হ্যাঁ, এবং রাতের বেলা খাবারটা একদম হালকা করতে হবে, আর অত রাতে খেলে হবে না, ওই খাবারটা ক্ষতিকারক, ঠিক আছে? অত রাতে খাবার থেকে আমরা না খেয়ে যদি থাকি তাতে সুস্থ থাকবেন, কিন্তু
অতিরিক্ত রাতে খাওয়াটা হলে আমাদের হজম হতে চায় না। মোটামুটি আমি যদি বলি যে সন্ধ্যের পর আর খাবেন না, সেটা সম্ভব না আজকালকার দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, কিন্তু দেখা যাক যে 8:30 9টার মধ্যে ডিনারটা করে নেবেন, অটোমেটিক দেখবেন আপনি এখন যা আছেন তার থেকে অনেক সুস্থ হয়ে যাবেন। আর যদি খুব কষ্ট হয়, ডিনার করতে পারি না, না করতে হবে, করতে সেটা না, আমি আপনাকে একটা কথা, আমার কথা শুনুন। প্রথম কথা, আপনি যখন ছোট ছিলেন, যখন মা খাইয়ে দিতেন, তখন যখন মা খাওয়াতেন তখনই খেতেন, ঠিক আছে? এইবার যখন বড় হয়েছেন, আপনি নিজের মতো, নিজের পছন্দ মতো, নিজের সময় অনুযায়ী খাচ্ছেন, তাহলে ওটার একটা পরিবর্তন হয়ে গেছে। হতে হতে এখন অনেক রাতে খাওয়া হচ্ছে। এই যে পরিবর্তনটা যদি একবার দুবার সম্ভব হয়, তাহলে তৃতীয়বারও সম্ভব। আপনার সুস্থ থাকতে গেলে আপনার খাবার পরিবর্তন করতে হবে, টাইমের পরিবর্তন করতে হবে। যদি না করেন আপনি কষ্ট পাবেন, আপনার ক্ষতি হবে। আপনি কি সেটা চাইবেন? চাইবেন না তো। হ্যাবিট হয়ে গেছে বললে হয় না, হ্যাবিট তো মানুষ নিজে করে, ঠিক আছে? হ্যাবিট চেঞ্জও করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি এখন থেকে তাড়াতাড়ি খাবেন এবং আমাদের কাছে একবার চলে আসবেন, এসে দেখিয়ে নেবেন কি কি প্রবলেম আছে, আমরা দেখে সেইভাবে ঔষধ দিয়ে দেবো, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি একটু চট করে বাইরের চেম্বারগুলো বলে আমরা তারপরে এতে যাব। আমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউ কয়েকজনের পেশেন্টদের একটু শোনাবো আপনাদের। আচ্ছা, আমাদের রিসেন্ট চেম্বার বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ক্যানিং এ ডক্টর আর দে, কাকদ্বীপে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, ডক্টর বিনোদ শর্মা নিজে কাকদ্বীপ চেম্বারে থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন চেম্বারে, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা গুয়াহাটিতে থাকছেন, জামশেদপুরে গুয়াহাটিতে থাকছেন 30 তারিখে, 30শে মার্চ। আচ্ছা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর বি শর্মা 7ই এপ্রিল দিল্লিতে থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার। সব ডক্টরসরা যেমন টিভি শো অ্যাটেন্ড করেন এক একদিন এক একজন, সেরকম চেম্বারেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুরা সব ক্লিনিক সব চেম্বার অ্যাটেন্ড করছেন। আপনারা শুধু হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইনে ফোন করে নেবেন। আমরা আরো কিছুক্ষণ আছি, এবার একটু ইন্টারভিউ পার্ট দেখাবো আপনাদের। কিছু কিছু পেশেন্টদের বাইট আমরা নিই, সেগুলো শোনাই। সবারটা নেওয়া সম্ভব হয় না সব সময়, প্রচুর ভিড় থাকে তো চেম্বারে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। হেল্পলাইন নাম্বার লিখুন। আর কিছু পেশেন্টরা কি কথা বলছেন চলুন চট করে একটু শুনে নি। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম। আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন?
কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এলোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে
তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লার। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায়
খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আমরা স্টুডিওতে। আপনারা সঙ্গে আছেন, আমাদের দর্শকরা ফোনে আরো কিছুক্ষণ পাবেন আমাদের লাইভ প্রোগ্রাম। তো স্টুডিওতে আছেন ডক্টর ভাদুরী, আপনারা আরো কিছু জিজ্ঞাসা থাকলে চলে আসতে পারেন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। কিছু পেশেন্টদের কথা তো শুনতে হয়, আমরা একটু ফাঁক পেলেই শুনিয়ে নিই আপনাদের। আর অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখুন। ব্যথা নিয়ে আলোচনা, প্রচুর ফোন পেয়েছি, এবারও দু একজনের ফোন নিশ্চয়ই নেব। আর আপনারা হেল্পলাইন নাম্বার রেড বক্সে দেখুন, টিভিতে রয়েছে, লিখে নিন কিন্তু, হ্যাঁ, পরে যোগাযোগ করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা সব সময় গুড সার্ভিস আপনারা পাবেন, আপনারা ফোন করে দেখুন। আর আমাদের এখানেও প্রোগ্রামে ফোন করলে ডাক্তারবাবুরা সরাসরি উত্তর দিয়ে দেন। আর অনেক সময় একটা কথা আমি বলে নিয়ে প্রসঙ্গে, অনেকে দেখবেন স্কিনের বা হেয়ার প্রবলেমে ভোগেন, তো ডাক্তারবাবুরা সবসময় আলোচনা করেন। তার পাশেও আপনাদের ধরুন প্রোডাক্ট, আমাদের লা এলিগেন্সের প্রোডাক্টগুলো রয়েছে, তো এনবিপির একটা হাউসই হচ্ছে লা এলিগেন্স, তাদের স্কিনের এবং হেয়ারের বিভিন্ন প্রোডাক্ট আছে। ধরুন আপনি আসতে পারছেন না কিন্তু আপনার প্রোডাক্টগুলো চাই, আপনি হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে আবার পরামর্শ পাবেন ডাক্তারবাবুদের, এবং আপনার বাড়িতে বাই পোস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সবটাই। আপনি কিন্তু বাই পোস্ট আপনি পেয়ে যাবেন ঘরে বসে প্রোডাক্টগুলো। সুতরাং এই ফ্যাসিলিটিটা আছে, আমি এটা বললাম। এবার ব্যথা নিয়ে আলোচনা করব, তার আগে একজন আছেন, ডক্টর ভাদুরী তো আছেন লাইভে, আর একজন ফোনেও আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বোলপুর থেকে কথা বলছি, রীতা দে। বোলপুর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হাঁটুতে খুব সমস্যা। হাঁটুতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষত বাঁ হাঁটুটাতে। তো আমি একজন ফিজিশিয়ান দেখিয়েছিলাম লোকাল, উনি বললেন যে এটা বাতের সমস্যা, একটু হাঁটু মুভমেন্ট করতে একটু কষ্ট হয়, তারপর ব্যথা হয় মাঝে মধ্যে হাঁটাহাঁটি করলে খুব। আপনি কি কোনো এক্সরে করেছিলেন? এক্সরে? না, এখন অব্দি এক্সরে কিছু করিনি। আচ্ছা, এখন আপনাকে তাহলে উনি কিছু ওষুধ তো দিয়েছে নিশ্চয়ই ব্যথা কমার? উনি তো ডাক্তারবাবু প্লেন বলেছেন, যেদিন ব্যথাটা বাড়বে প্লেন প্যারাসিটামল খেতে বলেছেন, আর কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছেন, বলেছেন এগুলো কন্টিনিউ করলে যদি কমে যায় তাহলে আর মেডিসিন খাওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, আর আপনার এটা কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? প্রায় বছরখানেক। প্রায় বছরখানেক। আর আগে হয়তো ছিল, ইদানিং বেড়েছে। এবং আপনার চেহারাটা কি ভারী না পাতলা? না ডাক্তার, আগে ভারী ছিল, ইদানিং আমি একটু ডায়েট করে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনার ইয়ে কত, এজ কত এখন? ওয়েট ওই 72 হবে। না, বয়স কত এখন? এজ কত? আচ্ছা, এজ হচ্ছে 42 প্লাস। 40, তো একেবারেই কম বয়স। আমি আপনাকে একটু বলে রাখি, আপনি শুনতে থাকুন। সেটা হচ্ছে, দেখুন এই বয়সে সাধারণত আস্তে আস্তে, এখন 42 তো, এখন আপনার ব্যথাটা হচ্ছে ধরুন 1 বছর ধরে হচ্ছে, প্রথমে কম ছিল এখন বাড়ছে। এখন কিন্তু আপনার এটা খুব মানে নজর দেওয়ার ব্যাপার চলে এসছে। কেন নজর দিতে হবে তার মেন কারণটা আমি বলে দিচ্ছি। সামনে আর কয়েক বছর পরে কিন্তু প্রি মেনোপজের টাইম চলে আসবে এবং তারপরে মেনোপজ চলে আসবে। এই যে প্রি মেনোপজের টাইমটা যখন আসে না, প্রত্যেক মহিলারই কিন্তু কি হয়, হাড়ের যে ডেনসিটিটা কমতে থাকে, ঘনত্বটা কমতে থাকে, এবং অস্টিওপোরোসিস দেখা দেয় অনেকের ক্ষেত্রে। এবং অস্টিওপোরোসিস মানে হচ্ছে আপনার হাড়ের যে ভেতরের যে মানে ডেনসিটি যেটা আমরা বলি, ঘনত্ব, সেটা কিন্তু কমে গিয়ে হাড়টা একটা ফোপড়ার মতো হয়ে যায়। মানে বাইরে থেকে দেখতে হাড়ই মনে হবে, কিন্তু ভেতরে তার ক্ষমতা থাকে না, এবং অল্প আঘাতেও কিন্তু সেটা ভেঙে যেতে পারে। এইবার কি হচ্ছে, আপনার যে প্রবলেমটা এখন হচ্ছে, হাঁটু ভাঁজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, হাঁটলে ব্যথা হচ্ছে, এইটা কিন্তু প্রথম সাইন
মানে আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। হাড়ের মাঝখানে যে একটা জয়েন্ট, মানে দুটো হাড়ের যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টে একটা ফ্লুইড থাকে যাতে হাড়ে হাড়ে ঘর্ষণটা না খায়, স্লিপ কেটে যায়, মুভমেন্টটা স্মুথ হয়। যেমনি আমাদের দরজার মধ্যে কবজা লাগানো থাকে, সেটার মধ্যে অনেক সময় তেল না দিতে পারলে দেখবেন একটা আওয়াজ হয় দরজা খোলার, দরজা বন্ধ করার, সেম জিনিস কিন্তু আমাদের হাঁটুর মধ্যেও হয়। এখানে যখন ওই গ্রিসটা শুকিয়ে যেতে থাকে, ওই কি বলবো তেলটা শুকিয়ে যেতে থাকে, তখন কিন্তু হাড়ে হাড়ে ঘষা খাওয়া শুরু করে। হাড়ে তখন অনেক সময় আওয়াজও হতে পারে, অথবা দেখা যাবে ব্যথাও হচ্ছে। এর পরের স্টেজটা কি হবে, আপনার হাড় খাওয়া শুরু করবে, হাড় ক্ষইতে থাকবে। হাড় যখন ক্ষইতে থাকবে তখন কিন্তু সেটা আর চট করে আপনি কন্ট্রোল করতে পারবেন না, দিন দিন সেটা কিন্তু বাড়তে থাকবে। আর যেহেতু মহিলা, আপনি আপনার বয়সটা 50-এর দিকে অল্প অল্প করে এগোতে থাকবে, এবং প্রি মেনোপজে কিন্তু সেই সময় কি হবে, হাড় খুব তাড়াতাড়ি ঘষা খেয়ে খেয়ে ক্ষয়ে যাবে। একটা টাইমের পর আপনাকে বলা হবে যে নি রিপ্লেসমেন্ট করা। নি রিপ্লেসমেন্ট করলেই যে আপনি একদম আগের মতো হয়ে যাবেন তা কিন্তু নয়। প্রথম একটু আমি বোঝাই, আমাদের ধরুন নি রিপ্লেসমেন্টে কি, যে হাড়ের যে দুটো হাড়, তার যে মাথাগুলো সেগুলোকে কবজা মানে বদলে দেওয়া হয়, ঠিক আছে, নতুন করে মাথা তৈরি করে দেওয়া হয়। কিন্তু মাথাটা যেই হাড়টার মধ্যে বসছে, সেই পুরো হাড়টা, শ্যাফট যেটা বলে, বা হাড়ের বডিটা, সেটা কিন্তু কমজোরি রয়ে গেছে। তো এমনও হতে পারে যে ধরুন আপনার অস্টিওপোরোসিস আছে, হাড় দুর্বল হয়ে গেছে, মাংসপেশির জোর কমে গেছে, আপনি হয়তো হাড়ের মানে জয়েন্টটাকে ঠিক করলেন, কিন্তু কোনোভাবে হয়তো আপনার মানে অজান্তেই হয়তো আপনি খুব মানে থ্রাশ দিয়ে দিলেন, মানে ওপর থেকে নিচের দিকে পা ফেলে দিলেন এতটাই জোরে যে দেখা গেল ওটার বডিটা কোনোভাবে ভেঙে যেতে পারে। আলটিমেটলি কিন্তু আপনার পুরো হাড়টা কিন্তু শক্ত হলো না, বা পুরো হাড়টা কিন্তু প্রোটেক্টেড হলো না যে আপনি সবসময় ঠিক থাকবেন। এবং এই মানে নি রিপ্লেসমেন্ট করার পরেও অনেক সময় দেখা যায় যে মানুষের স্বাভাবিক কিন্তু মুভমেন্ট হয় না, বা মানে পুরোপুরি ব্যথা কমে যায় না, ঠিক আছে। তো ওগুলো যাতে না করতে হয়, বা ওই টাইমটা যাতে নাই আসে, তার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এখন থেকেই আপনি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করিয়ে নিলে, এবং তার খুব সুন্দর ব্যবস্থা আমাদের রয়েছে, তার সাথে মেডিসিনের সাথে পঞ্চকর্মার ব্যবস্থা রয়েছে, যেগুলো করলে আপনার যে এখন কন্ডিশনটা আছে সেটা কিন্তু পুরোটা রিভার্স হয়ে যেতে পারে, ঠিক আছে। যদিও আমি দেখতে পাইনি আপনার এক্সরে প্লেট বা কিছু, তবু আমি বলছি যে মানে যতটুকু কমপ্লেন আপনি বলছেন আপনার পায়ের সম্বন্ধে, সেইটা কিন্তু এখন থেকে ট্রিটমেন্ট করলে রিভার্স করে নেওয়া যেতে পারে। তাই বলবো একবার ফোন কল করে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আছেন ডাক্তারবাবুরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের আছে। আপনারা একটু হেল্পলাইনে ফোন করে নিন আপনার কাছাকাছি কোথায়। বোলপুরে তো আমাদের চেম্বার আছে, বোলপুর, বর্ধমান, এভরিওয়্যার, আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, হেরিয়া, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গঙ্গারামপুর, ডিব্রুগড়, বনগাঁ এবং সাউথ 24 পরগনার সর্বত্র চেম্বার। আসামে চেম্বার, দিল্লিতে চেম্বার। আপনারা কিন্তু একটু যোগাযোগ করে নিন 9830235527 অথবা 37-এ। কলকাতায় যারা দেখাচ্ছেন 7ই এপ্রিল কিন্তু দিল্লিতে যাচ্ছেন ডক্টর বি শর্মা নিজে, তিনি আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর। আর সব গ্রুপ অফ ডক্টরসরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করেন, সব টিভি শো অ্যাটেন্ড করেন। আপনারা প্রোগ্রাম দেখছেন কিন্তু হেল্পলাইনে ফোন করে নেবেন। আচ্ছা, ল্যান্সডাউনের চেম্বার আছে দক্ষিণ কলকাতা শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে। আপনারা বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে আসতে পারবেন, হাজরা দিয়ে আসতে পারবেন, দেশপ্রিয় পার্ক দিয়ে আসতে পারবেন, একদম ল্যান্সডাউন শিশু মঙ্গলের অপোজিটে আমাদের চেম্বার এনবিপির। আচ্ছা, খিদিরপুরে চেম্বার, এছাড়া হাতিবাগানে চেম্বার, আমতলাতে চেম্বার আছে এবং মধ্যমগ্রামে চেম্বার আছে। আমাদের হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, বাল্টিকুড়ি বাজার আমাদের চেম্বার রয়েছে। কিন্তু আপনারা যার যেখানে সুবিধা আসতে পারবেন। আর যেটা বলছিলাম, লা এলিগেন্স আমাদের বিউটি প্রোডাক্টস আছে স্কিনের এবং হেয়ারের, একদম নির্মূল করবে আপনাদের। লা এলিগেন্স আমাদের হাউস অফ এনবিপিরই একটা উইং বলবো, সেখানে অবশ্যই কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্টও পাবেন। যাদের চুলের সমস্যা, যাদের বিভিন্ন স্কিনের সমস্যা, তারা ডাক্তারবাবুদের পরামর্শ নিতে চাইলে অবশ্যই আসবেন চেম্বারে, ক্লিনিকে।
অথবা আপনারা কিন্তু ফোনে ওভার টেলিফোন আপনারা কিন্তু কথা বলে যদি আপনার আসা অসুবিধা হয়, কোনো স্কিনের প্রবলেম বা চুলের প্রবলেম বলে আপনারা প্রোডাক্টগুলো বাই পোস্ট আপনার ঘরের অ্যাড্রেসে পেয়ে যাবেন, যেখানেই থাকুন, ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে বা আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে বা বাইরে যেখানেই থাকুন আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। এই সুবিধাটা রয়েছে। আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম সর্বত্র কিন্তু চেম্বার ওপেনিং হয়ে গেছে। আর দিল্লিটা জোর দিয়ে বলে দিলাম 7ই এপ্রিল আবার পাবেন দিল্লিতে, কেন সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সর্বত্র ফলো করছেন তো মানুষ। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম চলছে লাইভ এবং থাকবেও পরে, প্রোগ্রামের পরেও আবার ফেসবুক, ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। তো হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, এই প্রসঙ্গে বলে রাখি পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয় আমাদের সেন্টারে, ক্লিনিকে। দূরের বন্ধুরা এসে, পেশেন্টরা এসে থেকে খেয়ে থাকা খাওয়া নিয়ে আপনারা কিন্তু 2 দিন 3 দিন 4 দিন যে কদিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেন আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিয়ে আবার ফেরত যেতে পারবেন। ইয়োগা, মেডিটেশন, প্রাণায়াম, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আমাদের গ্রুপ অফ ডক্টরসরা ডিসাইড করে একদম বোর্ড মিটিং করে ক্রিটিক্যাল পেশেন্টদের যেমন ভালো করছেন, সব রকম রোগের ক্ষেত্রেই কিন্তু তারা পরামর্শ করে দারুণ ওষুধ দেন, যেটা ইনটেক করবেন আয়ুর্বেদিক ওষুধ, তাতে ভালো হবেন এবং সাইডে এতগুলো থেরাপিও আপনাকে আরো ভালো রাখবে। ডক্টর ভাদুরী, এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে পঞ্চকর্মা আপনারা অনেক সময় প্রেসক্রাইব করে দেন, তাই? হ্যাঁ হ্যাঁ, দেখুন পঞ্চকর্মা যেটা বলে দুটো কাজ হয়, ওটা বডি পিউরিফিকেশন বলা হয়, মানে শোধন করা হয়। আমাদের শরীরে যখন কোনো বর্জ্য পদার্থ অতিরিক্ত মাত্রায় জমে যায় তাহলে সেটা রোগের কারণ হয়ে দাঁড়ায়, তার থেকে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়, এটা আয়ুর্বেদের মতে বলা হচ্ছে। এবং এই যে বর্জ্য পদার্থ বা টক্সিন যেটা বলা হচ্ছে সেটাকে কি বলা হয়? আম বলা হয় আয়ুর্বেদে। মানে আম মানে শুধু আমাশয় নয়, আম মানে হচ্ছে এমন একটা পদার্থ যেটা শরীরকে টক্সিন দেয়, মানে শরীরে টক্সিন তৈরি করে। এবার এই আমটা যখন আমাদের শরীরে জন্মায়, যেখানে যেটা গিয়ে ওটা বাসা বাঁধবে সেখানে সেই রোগটাকে সৃষ্টি করে। লিভারে গেলে লিভারের রোগ, হাড়ের জয়েন্টে গেলে হাড়ের জয়েন্টে, হার্টে গেলে হার্টে, ব্রেনে গেলে ব্রেনে, পেটে থাকলে পেটের রোগ, যেখানে যখন যাবে সে সেই রোগটার সেই জায়গার রোগকে সৃষ্টি করে। এবার পঞ্চকর্মার মাধ্যমে কি হবে? আমাদের বডিটাকে ডিটক্স করা যাবে। যখনই আমার বডি ডিটক্স হয়ে যাবে, আমার যখন শোধন হয়ে যাবে, তখন কিন্তু প্রথম কথা ওষুধের গুণাগুণ বেড়ে যাবে, দ্বিতীয় কথা আমার শরীর কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে পরিচালনা করতে পারবে। যেমনি আমরা দেখেছি, ধরুন একটা যখন গাড়ি দীর্ঘদিন ওটাকে যদি আপনি সার্ভিসিং না দেন, খালি চালিয়ে যাচ্ছেন, পেট্রোল ভরছেন, চালিয়ে যাচ্ছেন, একটা টাইমের পরে দেখবেন গাড়ির প্রবলেম দেখা যায়, স্টার্ট নেবে না ঠিক মতো, কালো ধোঁয়া বেরোবে, হর্নটা হয়তো ঠিক মতো নেই, ব্যাটারির চার্জ নেই, এইগুলো কিন্তু সমস্যা আমরা দেখতে পাই। তখন কি করতে হয়? সার্ভিসিং এ দিতে হয়, সেটা পুরো খুলে টুলে ভালো করে কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে স্টার্ট দেওয়া হয়, দেখবেন তখন সব ঠিকঠাক ভাবে চলছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের মধ্যেও হয়। সেটা কিভাবে হয়? এই পঞ্চকর্মার মাধ্যমে। এই আয়ুর্বেদের এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু শুধু বডিকে ডিটক্স করা যায়। তো তার জন্য আমাদের এখানে তার ব্যবস্থা আছে। এই মেডিসিন আর পঞ্চকর্মার মাধ্যমে যখন কোনো একটা ট্রিটমেন্ট হবে, তার গুণাগুণ কিন্তু খুব বেড়ে যায়, রেজাল্ট অনেক তাড়াতাড়ি আসবে এবং বেটার আসবে। পঞ্চকর্মা ট্রিটমেন্টটাও আপনারা অ্যাভেলেবেল নেবেন। টক্সিন ফ্রি করা হয় বডিকে, সব রকমের মাসাজ করানো হয় আয়ুর্বেদের মাধ্যমে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যার যা প্রবলেম, অনেকে দেখুন কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, হার্ট প্রবলেম, প্রবলেমের শেষ নেই, রোগের শেষ নেই, ঘরে ঘরে রোগ ব্যাধি। দিন দিন পলিউশন, স্ট্রেস, এর জন্য কিন্তু আমরা দেখছি রোগ ব্যাধিও বাড়ছে। কি করবেন? ট্রিটমেন্টের আন্ডার তো আসতে হবে। কতদিন ফেলে রাখবেন? ধীরে 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 ছোট রোগটা আরো বড় আকার নেবে, ক্রিটিক্যাল হয়ে যাবে, ক্রনিক হয়ে যাবে, তখন তো আরো সময় লাগবে না? তা আমাদের সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে, আমাদেরকে কিন্তু অ্যাওয়্যার হতে হবে। তাই জন্যই প্রোগ্রামগুলো করা, মেডিকেল অ্যাওয়ারনেস যাতে গ্রো করা যায় আপনাদের মধ্যে। এবং আপনারা অনেক সচেতন, আমাদের দর্শকরা, আপনাদের ভালোবাসায় তো আমরা এগিয়ে চলছি। আপনারা আমাদের পথ চলার পাথেও, আপনাদের নিয়েই তো আমাদের পথ চলা, এগিয়ে চলা। ভালো ভালো অনুষ্ঠানগুলো সম্প্রচার করি আপনাদের জন্য, আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, বেনিফিটেড হতে পারেন, তার জন্যই আমাদের প্রোগ্রাম। আমাদের অনুষ্ঠান যারা দেখলেন, আবারও বলে দিই, আপনারা প্লিজ হেল্পলাইন নাম্বারটা লিখুন 9830235527 এবং 37। আমি আরেকবার একটু বাইরের চেম্বারগুলো আপনাদের বলে দিই। আপনারা বাইরের চেম্বার যারা, আমি কলকাতার হাওড়া তো বলে দিলাম, এবার বাইরের চেম্বারগুলো অবশ্যই আরেকবার নোট করে নিন, যেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আপনারা নোট করে রাখলে আপনাদের শহরে কবে কখন ডাক্তারবাবুরা আসছে একটু জেনে নিন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন, এছাড়া ডক্টর
কাকদ্বীপে ডক্টর বি শর্মা থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলচরে থাকছেন আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন আপনারা। আচ্ছা, মেচেদাতে পাচ্ছেন, আর একটা ফোনও এসে গেছে, নিয়ে নেবো চট করে। হেরিয়াতে আপনারা পাচ্ছেন, বলে দিই একবার, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাবেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন এবং মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, পুরুলিয়ায় ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে 7ই এপ্রিল দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল এবং হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন। দেখতে দেখতে সময় শেষে চলে এসেছি, আর সময় নেই, আবার পরবর্তী লাইভে দেখা হবে। প্রোগ্রাম রেগুলারলি দেখুন, আমাদের হেল্পলাইনে ফোন করুন। ডক্টর ভাদুরী ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন।